হাসিনার মতো দিনের ভোট রাতে করতে দেয়া হবে না হুঁশিয়ারি ফখরুলের। নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ আব্বাসের। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন, বসুন্ধরার বৈঠক নিয়ে তদন্ত চলছে জানালো পুলিশ। বাংলাদেশি পণ্যের শুল্ক কমিয়ে 20% করল যুক্তরাষ্ট্র, কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা। ইতিবাচক দেখছেন অর্থনীতিবিদরা। এবং বৃষ্টির অজুহাতে ফের ঊর্ধ্বমুখী নিত্য বাজার, বেড়েছে মাছ, মুরগি, সবজি ও ডিমের দাম। চালের উচ্চ মূল্যে বিপাকে নিম্ন আয়ের মানুষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। ব্যাংক লুট, চাঁদাবাজি সহ যে কোনো অপরাজনীতির প্রশ্নে বিএনপি কোনো আপোষ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের কল্যাণে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, হাসিনার মতো সাজানো ভোট মানুষ আর চায় না। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে ষড়যন্ত্র চলছে। শুক্রবার এসব কথা বলেন তারা। এমআর আসাদকে সঙ্গে নিয়ে তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর উত্তরার আজমপুরে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে অংশ নিয়ে ফ্যাসিস্ট হাসিনার বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়, আমি তারপরেও বাধা দিই নাই। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, ফ্যাসিবাদ উস্কে দিয়ে একটি মহল নির্বাচন বিলম্বিত করতে চায়। সংস্কারের নামে, বিচারের নামে ফ্যাসিবাদকে উস্কে দিয়ে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। এবং সেই জনগণের সরকার 24-এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। আর দলের মহাসচিব বলেছেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা না গেলে দেশের মানুষ পরিপূর্ণ মুক্তি পাবে না। দিনের ভোট আর রাতে করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। যারা অন্যায় করে, যারা মানুষের সঙ্গে বেইমানি করে, যারা মানুষকে বোকা বানাতে চায়, মানুষকে বোকা বানিয়ে লুটপাট করতে চায়, তাদের শেষ পরিণতি এটাই যে তাদেরকে পালিয়ে যেতে হয়। তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না। বাংলাদেশের মানুষ যদি চায় যে আমরা এই দেশটাকে সুন্দর করব, তারা আমরা করতে পারবো। বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্র শুল্ক কমানোয় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব। পররাষ্ট্র দপ্তর এবং এই মন্ত্রীরা এদিকে জুলাই শহীদদের স্মরণে রাজধানীর যাত্রাবাড়িতে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গণঅভ্যুত্থানের বছর না ঘুরলেও অনেকে টাকার কুমির হয়েছেন। এনসিপি নেতাদের পুলিশি নিরাপত্তা দেয়া নিয়ে প্রশ্ন তুলেন তিনি। নির্বাচনকে তারা সুষ্ঠুভাবে না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেগুলা করার চেষ্টা করবে। মানুষকে বোঝাবে যে বিএনপির বিরুদ্ধে ভুল বুঝাবে তারা মানুষকে। এনসিপির ঘাড়ে সওয়ার হয়ে বিতর্কিত একটি দলের নেতারা মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। এটা একটা পরগাছার মতো অনেকটা, কখনো আওয়ামী লীগের ঘাড়ে পাড়া দিয়ে মন্ত্রী হন, আবার কখনো বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে মন্ত্রী হন। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 51টি বাদে বাকি সব সুপারিশও ঐকমত্য কমিশনের সাথে একমত পোষণ করেছে বিএনপি। এছাড়া আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা দেখছে না বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা এসব কথা বলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা আশা করি জুলাই জাতীয় সনদ এখনও স্বাক্ষরিত হয় নাই, বাট গতকালকে পর্যন্ত সবার ঐকমতের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি।
আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে সেনাবাহিনীর এক মেজরের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযোগ পাওয়ার সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নেয়। গত 17 জুলাই ওই কর্মকর্তাকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পূর্ণ তদন্তে অপরাধ প্রমাণিত হলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর বাড়তি 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 35 থেকে 15% কমিয়ে এই হার নির্ধারণ করা হয়েছে। শুক্রবার শুল্ক নিয়ে হোয়াইট হাউস এই ঘোষণা দেয়। শুল্ক হার কমাকে ইতিবাচক হিসেবে দেখছে অর্থনীতি বিশ্লেষকরা, আর একে কূটনৈতিক বিজয় বলে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রেজা খানের রিপোর্ট। নির্বাচনে বিজয়ী হওয়ার পর বাণিজ্য ঘাটতি দূর করতে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে 37% রেসিপ্রোকাল বা পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তা মাত্র 2% কমিয়ে 35% নির্ধারণ করে 1 আগস্ট থেকে কার্যকরের সিদ্ধান্ত জানানো হয়। চলমান 15% শুল্কের সঙ্গে বাড়তি 20% যোগ করে এখন থেকে মোট 35% শুল্ক দিতে হবে বাংলাদেশকে। তারপরেও এই ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রাথমিক রিয়াকশন হলো আমার এটা দুই দিক থেকে এটা স্বস্তিকর। একটা হলো টোটাল রেসিপ্রোকাল ট্যারিফটা 35-এর থেকে এটা 20-এ নেমে আসলো, সুতরাং আমরা হারের দিক থেকেও প্রায় অর্ধেকের কাছাকাছি। আমাদের তো প্রোডাক্ট স্পেসিফিক ট্যারিফ আগে থেকেই আছে, যেটা 15 থেকে 16%, সুতরাং তার সাথে অ্যাড হবে। কিন্তু সেটা শুধু আমাদেরই অ্যাড হবে না, সেটা আমাদের কম্পিটিটরদেরও অ্যাড হবে। সুতরাং কম্পিটিশনের দিক থেকে আমরা তেমন কোনো ডিসঅ্যাডভান্টেজে থাকবো না। তবে এই পুরো ইনক্রিজ 20% যে অ্যাডিশনাল ট্যারিফ, এটা যদি সামহাও ভোক্তার কাছে পাস অন করা হয় পুরাটা প্রাইস ইনক্রিজ করে, তখন কিন্তু ওভারঅল ডিমান্ড পড়ে যাবে। এতে পাকিস্তানের ওপর 19%, আফগানিস্তানের 15%, ভারতের 25%, ব্রাজিলের 10%, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার 19% এবং ভিয়েতনামের ওপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। আমরা ইন্ডিয়া থেকে ভালো আছি, ইন্ডিয়া 25%, আমরা 20%, ভিয়েতনামের সমান আছি। পাকিস্তান আর ক্যাম্বোডিয়া আমাদের চেয়ে একটু বেটার পেয়েছে, কিন্তু খুব বেশি ডিফারেন্স না, অনলি 1%। সেটা আমরা আমাদের এফিসিয়েন্সি দিয়ে অ্যাবজর্ব করে নিতে পারবো। সুতরাং আমি মনে করি যে হার কমানোর দিক থেকে 35 থেকে, যেটা আমরা খুবই উৎকণ্ঠায়, ভালো অগ্রগতি এবং আশাব্যঞ্জক। এ শুল্ক হারের ফলে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থা বজায় থাকবে উল্লেখ করে এই ঘটনাকে কূটনৈতিক ও ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, বসুন্ধরা এলাকায় ষড়যন্ত্রমূলক বৈঠক নিয়ে তদন্ত করছেন তারা। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এরই মধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে আরও জানানো হয়, গুলশানে চাঁদাবাজির মামলায় গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। সমন্বয়ক পরিচয়ে গত 17 জুলাই আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে 10 লাখ টাকা চাঁদা নেয় 2 জন। পরে 26 জুলাই আরও 40 লাখ টাকা চাঁদা নিতে গেলে রাজ্জাক সহ 5 জনকে আটক করে পুলিশ। একই ঘটনায় শুক্রবার গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গোপীবাগ থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পলাতক ব্যক্তির নাম জানে আলম ওরফে তপু, যে কিনা নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় প্রদান করে। আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। ডিএমপির মুখপাত্র জানান, আগস্ট ঘিরে ঢাকায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। সাম্প্রতিক সময়ে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য কিছু লোক বিভিন্নভাবে অপচেষ্টা অব্যাহত রেখেছে। তারই প্রেক্ষিতে আমরা আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটা অব্যাহত রেখেছি এবং আমাদের যে প্রিভেন্টিভ কাজ সেগুলো অব্যাহত রেখেছি। বসুন্ধরা এলাকায় একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন বৈঠকের ঘটনাটি গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি। এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এই ঘটনার অন্য কোনো দিক আছে কিনা,
এবং এটার প্রকৃত রহস্য কী এবং কারা কারা এর পেছনে দায়ী। রাজধানীতে বিশেষ অভিযানে 24 ঘণ্টায় আওয়ামী লীগের 8 জন নেতাকর্মী সহ বিভিন্ন অভিযোগে মোট 254 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 8 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী শাহবাগ মোড় থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গেল বৃহস্পতিবার জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের এবং স্থায়ী বিধানে যুক্ত করা ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে জুলাই যোদ্ধারা। পরদিন শুক্রবার সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল। এতে ওই এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়লে পুলিশ তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। মুন্সিগঞ্জে দিন দিনই বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। কেবল জুলাই মাসে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 20 জন ডেঙ্গু রোগী। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যা সংকটে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। বাড়িঘর সহ চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। হঠাৎ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে মুন্সিগঞ্জে। বিশেষ করে মুন্সিগঞ্জ সদর, মীরকাদিম পৌরসভা সহ আশেপাশের এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। আর রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে শহরের উত্তর ও দক্ষিণ ইসলাম মহল্লায়। শুধুমাত্র জুলাই মাসে 20 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। পেট জ্বলে আর হলো যে বমি আসে, জ্বর শরীরে, জ্বরের থেকে ডেঙ্গু ধরা পড়ছে। বেশিরভাগ রোগী জ্বর আক্রান্ত, ভাইরাস জ্বর, শরীর ব্যথা, দুর্বল, সব রোগীর একই অবস্থা। আমার নানি ভর্তি, আমার আম্মু ভর্তি, এমনকি আমিও ভর্তি হয়ে গেছি। কালকে দেখাইছি, আরেকদিন থেকে যান, স্যালাইন দিল, মোটামুটি আমার রোগী এখন সুস্থ। হাসপাতালের মেঝে ও বারান্দায় রেখেও চিকিৎসা দিতে হচ্ছে। ডাক্তাররা বললেন তাদের সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন। জ্বর যদি সাথে র্যাশ থাকে তাহলে আমাদের ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া চিন্তা করতে হবে। চিকুনগুনিয়াতে একটু গিরায় গিরায় ব্যথাটা বেশি হয়, আর ডেঙ্গুতে হলো আমরা বলি যে ব্রেকবোন ফিভার, হাড্ডিতে প্রচণ্ড ব্যথা হয়। যদি এরকম হয় তবে অবশ্যই আমাদের ডেঙ্গু এবং চিকুনগুনিয়া টেস্ট করতে হবে। রোগীর চাপ বেশি হলেও প্রয়োজনীয় সেবা দেয়া হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধও রয়েছে। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ ডাক্তারদের। সচেতনতা এই জিনিসটা আসলে আমাদের একটু ছড়ায় দেওয়া দরকার। এই সচেতনতা না থাকলে আসলে এই ফ্লুটা বেশি বাড়তে থাকে। যেমন হাঁচি কাশি, আমরা মাস্ক ব্যবহার করতেছি না। এই যে হাসপাতালে দেখবেন আগত যারাই আসছে সেবা প্রার্থীরা, কারো মুখেই কিন্তু মাস্ক নাই। এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে প্রয়োজনীয় পদক্ষেপ চান ভুক্তভোগী সহ এলাকাবাসী। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা। জ্বরের সঙ্গে ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন আক্রান্তরা। শিশুরা অপেক্ষাকৃত বেশি উপসর্গে আক্রান্ত হচ্ছে বলে জানালেন চিকিৎসকরা। এতে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। সুরায়া মুনির প্রতিবেদন। ভাইরাস জ্বরে উচ্চ গ্রেডের তাপমাত্রা যা 103 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। এই ভাইরাসে জয়েন্টের ব্যথা, অবসাদ, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, মুখ ফুলে যাওয়া, মাথা ব্যথা ও সর্দি কাশির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে আক্রান্তরা। শরীর ব্যথা, জ্বর আর বমি আজকে 2 দিন ধরে মেয়ের। কালকে থেকে শুধু বমি করতে আছে, দুপুর থেকে কিছু খায় না, মুখে দিলেও শুধু বমি করে। ও ঠান্ডা জ্বর সপ্তাহখানিক ধরে, গ্যাস দেওয়া লাগে, গ্যাস না দিলে ওর শ্বাসকষ্ট বাইরে যায়। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন শিশুরা এতে বেশি আক্রান্ত হচ্ছে বলে জানান স্বজনরা। বমির পাশাপাশি একটু হালকা গাটা আর কি গরম হয়েছে, তো ওই কারণে আর কি ভয় পেয়ে গেছি যে কি হয়েছে না, এই কারণে ডাক্তারের কাছে নিয়ে আসছি। জ্বর ছাড়ে আবার ওঠে, বুঝছেন, আর কাশিটা আছে, বমি করে দেয়, কাশি হয়েছে। সাধারণত ঋতু পরিবর্তনের সময় জ্বরটা বেশি হয় এবং এটি 2 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানান জাতীয় শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার বৈশাখী মোদক। ওয়েদার চেঞ্জের কারণে বাচ্চাগুলো ঠান্ডা, কাশি লেগেই আছে এবং জ্বর প্রচন্ড পরিমাণে। মা বাবাদের সব আতঙ্কের বিষয় হচ্ছে জ্বর। তারা কোনোভাবেই জ্বর কমাতে পারছে না এবং জ্বরের কারণে যে খিঁচুনি, সেই রোগীগুলো আমরা অনেক বেশি পাচ্ছি। অতিরিক্ত ঘামতে দেওয়া যাবে না, প্রচুর পরিমাণে মাথায় পানি ঢালা যাবে না। বাচ্চাগুলোকে আমাদের নিকটস্থ হাসপাতালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাপনাগুলো গ্রহণ করতে হবে। সংক্রামিত ব্যক্তির সাথে খাবার পানীয় ভাগ করলে এটি সংক্রামিত হতে পারে উল্লেখ করে যত দ্রুত সম্ভব আক্রান্তকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। খিঁচুনি উঠেই যায় বাসায় থেকে, সেক্ষেত্রে মা বাবা অস্থিরতা করবে না, বাচ্চার মাথায় পানি ঢালবে এবং অতি দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে চলে আসবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।
বৃষ্টির অজুহাতে ফের ঊর্ধ্বমুখী রাজধানীর নিত্য পণ্যের বাজার। বেড়েছে গরিবের আমিষ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না চালের বাজারেও। বেশিরভাগ সবজিও বিক্রি হচ্ছে শতকের ঘরে। আর মাছের বাজারেও বরাবরের মতোই অস্বস্তি। শুক্রবার বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীতে লাগামহীন চালের বাজার। খুচরা বাজারে প্রতি কেজি পাইজাম 60 থেকে 75 টাকা, নাজিরশাইল ও মিনিকেট 75 থেকে 80 এবং স্বর্ণা 55 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এর কারণ হিসেবে বড় মৌসুমের শুরুতে অসাধু মজুতদার ও কর্পোরেট ব্যবসায়ীদের দান মজুত করাকে দুষলেন খুচরা বিক্রেতারা। বড় বড় কোম্পানিদেরকে লাইসেন্স আছে, তো তারা চাল কিনে স্টোর করে, যদি আপনার কাছে চাল আছে 100 মণ, আপনি নিয়ে নিলেন, এখন নিয়ে সব একজোট করে ফেলাইলেন, তখন যদি আপনি বাজারটা বাড়ান তাহলে তো এটা সাধারণ কোনো জনগণের কাছে কিছু। ভুক্তভোগী হলো কৃষক প্রকৃত দামটা পায় না। আর এখানে দেখা গেল বড় বড় মহাজন যারা আছে, তারা হলো প্রকৃত লাভটা নেয়। এদিকে বাজারে অধিকাংশ সবজির দামই নিম্ন ও সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে। বিশেষ করে কাঁচামরিচের কেজি এখনো 200 টাকার ওপরে। করলা, কাকরোল, বেগুন, বরবটি সহ অধিকাংশ সবজি 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বর্ষার কারণে আপনার এই সবজির দামটা একটু বাড়ছে। ভালো মনিটরিং করা হয়, যদি চাঁদাবাজি না থাকে তাহলে হয়তো সবজির দাম আরো কম হবে। বাজারে মুরগির ডিমের দামও হঠাৎই বেড়ে গেছে। ডজনে অন্তত 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকায়। এই ঊর্ধ্বগতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে যথাযথ মাধ্যম বা আপনার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি। সবকিছু বেশির কারণে ডিমের উপর একটা প্রভাব পড়ে। এদিকে গরুর মাংসের দাম 750 থেকে 800 এবং খাসির মাংসের দাম 1200 টাকায় অপরিবর্তিত থাকলেও বেড়েছে মুরগির দাম। বাড়া এবং কমার সবকিছু নিয়ন্ত্রণ করে বড় বড় কোম্পানি যারা, এরা বাচ্চা উৎপাদন করে, মুরগি উৎপাদন করে, দামও নির্ধারণ করে। মাছের বাজারেও স্বস্তি নেই। ইলিশ মাছের দাম বরাবরের মতোই নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2 থেকে 2500 টাকায়। মাছ ধরতে পারে না, বেশি হয়তো বেশি নামলে শীত লেগে যায় না, মাছ ধরতে পারে না ঠিক মতো, এই জন্য মাছ কম হয়, দাম একটু বেশি। দাম নাগালে রাখতে বাস্তবসম্মত তদারকির দাবি ভোক্তাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সিলেটের জাফলং থেকে সিলেট অভিমুখে আসা একটি বিরতিহীন যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাসে থাকা 28 জন যাত্রী আহত হয়। এতে 2 জন নিখোঁজ রয়েছে। শুক্রবার রাত 8টার দিকে সিলেট থেকে তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় দুর্ঘটনা ঘটে। তামাবিল হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, ব্যাটারি চালিত ইজি বাইকের সঙ্গে সংঘর্ষ এড়াতে বাসটি 8 থেকে 10 ফুট গভীর পানি ভর্তি খাদে পড়ে যায়। আহতদের মধ্যে 8 থেকে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রায় বাসটিতে 40 থেকে 42 জন যাত্রী ছিলেন। স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবে এবং রাষ্ট্রনায়ক হয়ে তার সুযোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করবে বলে মন্তব্য করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক মতবিনিময় সভায় এবং উঠান বৈঠকে একথা বলেন তিনি। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সহ আরও অনেকে। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার দোয়া চান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। দেশনায়ক তারেক রহমান সাহেবের জন্য আপনারা দোয়া করবেন, যাতে উনি অতি শীঘ্রই যাতে এই দেশে ফেরত এসে প্রাইম মিনিস্টার হয়ে যাতে আপনাদের সঠিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে যাতে সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো বানাতে পারে। ইভেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, আপনারা জানেন উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন যাতে উনি অতি শীঘ্রই সুস্থ হয়ে যাতে আমাদের মাঝখানে ফেরত আসে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানী পল্লবীর চলন্তিকা মোড় থেকে 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রায়হান হাসান সৌরভের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রূপনগরে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, বাংলাদেশের ষড়যন্ত্রকারীদের ঠাঁই হবে না। এই মাসটিকে আমাদের ভুলে গেলে চলবে না এবং যারা তারেক রহমানের নামে কটূক্তি করেছে তাদেরও বিচার যেন হয়, সেইটাও আমরা ছাড়ব না। দেশ নায়ক তারেক রহমান, তাকে নিয়ে যে কটূক্তি করা হচ্ছে, যে মিছিলে স্লোগান দেওয়া হচ্ছে,
তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ছে। দেশ নতুন করে স্বাধীন হয়েছে, যে যার অবস্থান থেকে রাজনীতি করেন। তারেক রহমান আমাদের দলের ইনস্টিটিউট, তাকে নিয়ে কোনো কথা আমরা বরদাস্ত করব না। নারীর সম অধিকার ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। শুক্রবার বিকেলে রাজধানী বাংলা মোটরে দলটির প্রধান কার্যালয়ে আয়োজিত সেমিনারে তারা একথা বলেন। নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করারও দাবি জানান তারা। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। অপরিকল্পিত উন্নয়নে বর্ষা মৌসুমে পানিশূন্য উত্তরের বিখ্যাত জলধার চলন বিল, অথচ এর আগে বর্ষার সময় বিল জুড়ে অথই পানিতে দেখা মিলত নানা জাতের দেশি মাছের, সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠত আমন ধান। থই থই জলে ছুটত পালতোলা নৌকা, যা পর্যটক আকর্ষণ করত। 3 জেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া এ বিলে পানি না থাকায় প্রভাব পড়েছে মানুষের জনজীবন এবং জীবিকায়। গুরুদাসপুর থেকে মিজানুর রহমানের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। রাজশাহী বিভাগে 1088 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে চলন বিল। পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ এই 3 জেলার বৃহৎ অংশ জুড়ে বিলের অবস্থান। বর্ষার এ সময়ে বিল জুড়ে দেখা মিলত পানি, মাছ আর ধানের। চলত জেলেদের মাছ ধরার মহা উৎসব। বিলে বিভিন্ন প্রজাতির অতিথি পাখিদের কিচিরমিচির শব্দ ও মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগে পর্যটকের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। চলতি বছর এখন পর্যন্ত বিলে পানি নেই। এ অবস্থা চলতে থাকলে বিলের কৃষি জমির উর্বরতা কমার পাশাপাশি বাড়বে ফসল উৎপাদনের খরচ। চলন বিল বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। বছর পানি নাই, সামনে বছরে আমরা কেমন করে আবাদ করব, সার বৃদ্ধি পাবে এবং জমিরও উর্বরতা শক্তি কমে যাবে। আমরা মাছ মেরে খাই, এবছর বর্ষা নাই, আমরা জীবিকা নির্বাহ করার খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই বছর চলন বিলে কোনো পানি নেই, আমাদের মনে ওরকম আগের মতন আনন্দ নেই। বর্ষা মৌসুমে বিভিন্ন পাখির কলকাকলিতে চলন বিল মুখরিত ছিল, সেটা এই বাধার কারণে এই চলন বিলের এই সৌন্দর্যগুলো বিনষ্ট হয়েছে। রাজশাহীর চারঘাট ও পাবনার আটঘরিয়া এই 2 স্লুইস গেট চলন বিলে পানি প্রবাহে বাধা বলে মনে করেন চলন বিল রক্ষা আন্দোলন কমিটির এই নেতা। চারঘাট এবং আটঘরিয়া এই 2টি স্লুইস গেট অবমুক্ত করে দেওয়া হোক, এবং অবমুক্ত করে দেওয়া হলে পদ্মায় যখন বেশি পানি আসবে তখন এই পানিগুলি নন্দপূজা, বড়াল দিয়ে চলন বিলে ঢুকবে, তাহলে যে এই চলন বিলে পানি আসবে। আত্রাই নদীর পানি না বাড়াই চলন বিলে বাড়ছে না পানি, এমনটা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। সিস্টেমের সাথে ডিপেন্ড করে না, এটার সাথে আরো যমুনার পানির, নদীর পানির কি অবস্থা সবকিছুর উপরে ডিপেন্ড। আত্রাই নদীর পানি ওই লেভেলে যায় না, ওই লেভেলে গেলেই চলন বিলে পানি পর্যাপ্ত থাকবে। চলন বিল রক্ষায় প্রশাসনের নজর দেওয়া উচিত বলে মনে করেন সবাই। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় নিহত হয়েছে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে 23 জন ত্রাণ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অনাহার নীতির অভিযোগে গাজায় ত্রাণ কেন্দ্র পরিদর্শন করবেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় নেই তিল পরিমাণ নিরাপদ স্থান, আশ্রয় কেন্দ্র, হাসপাতাল কিংবা ত্রাণ বিতরণ কেন্দ্র। কোনো স্থানই রেহাই পাচ্ছে না নেতানিয়াহু সেনাদের প্রাণঘাতী হামলা থেকে। দিন যতই গড়াচ্ছে বাড়ছে বর্বরতার মাত্রা ও নিহতের তালিকা। একের পর এক হামলা চালিয়ে গত 24 ঘন্টায় ইসরায়েলি সেনারা আরও 51 ফিলিস্তিনিকে হত্যা করে। নিহতদের মধ্যে 23 জন ত্রাণ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এছাড়া আহত হয় 70 জনেরও বেশি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো যেন পরিণত হয়েছে নতুন মৃত্যুফাঁদে। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবের সঙ্গে গাজার বিভিন্ন ত্রাণ কেন্দ্র পরিদর্শন করবেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ রাষ্ট্রদূত স্টিভ উইটকফ। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 21 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি তাণ্ডবে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে 60,200। এদের মধ্যে 18,592 জনই শিশু। কাজী শাহরিন, মোহনা সংবাদ।
চীনের রাজধানী বেজিংয়ে ভয়াবহ বন্যায় এক বৃদ্ধাশ্রমে অন্তত ৩১ জন বৃদ্ধ নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের বেশিরভাগই ছিলেন চলাফেরায় অক্ষম। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদন মতে মিউন জেলায় অবস্থিত ওই বৃদ্ধাশ্রমের পানির উচ্চতা বুক সমান হয়ে যাওয়ার পর উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। স্থানীয় প্রশাসন দায় স্বীকার করে বলছে, জরুরি পরিকল্পনায় ঘাটতি ছিল বলেই সঠিক সময়ে সেখানে পৌঁছানো যায়নি। এছাড়াও বেজিংয়ে সাম্প্রতিক বন্যায় এখন পর্যন্ত মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের বেশ কয়েকটি দেশে 10 থেকে 41% পর্যন্ত নতুন শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বৃহস্পতিবার রাতে ট্রাম্প কানাডার কিছু পণ্যের উপর আলাদাভাবে বাড়তি শুল্ক আরোপের আরেকটি নির্বাহী আদেশে সই করেন। আদেশ অনুযায়ী কানাডার পণ্যে আমদানি শুল্ক 25% থেকে বাড়িয়ে 35% করা হয়। এ বাড়তি শুল্ক আরোপে কানাডার সরকার হতাশা প্রকাশ করেছে। এদিকে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রভাবে ইউরোপীয় স্টক এক্সচেঞ্জের শেয়ারে গত 3 সপ্তাহের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের চুক্তি এখনও স্পষ্ট নয়, তাই শেয়ার বাজারে এখনও স্থিতিশীলতা আসছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মকর্তা পর্যায়ে হয়েছে রদবদল। এতে ক্রিকেট পরিচালনা ইনচার্জ শাহরিয়ার নাফিসকে বদলি করে দেওয়া হয়েছে এইচপি ইউনিটের ম্যানেজারের দায়িত্বে। নাফিস 2021 সাল থেকে পরিচালনা বিভাগের ম্যানেজারের দায়িত্বে পালন করে আসছিলেন। এবার থেকে তিনি বিবিসির হাই পারফরমেন্স বিভাগ সামাল দেবেন। এদিকে এইচপি বিভাগ থেকে জামাল বাবুকে সরিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে দেওয়া হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। হাসিনার মতো দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি ফখরুলের। নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ আব্বাসের। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন। বসুন্ধরার বৈঠক নিয়ে তদন্ত চলছে, জানালো পুলিশ। বাংলাদেশি পণ্যের শুল্ক কমিয়ে 20% করল যুক্তরাষ্ট্র। কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা। ইতিবাচক দেখছেন অর্থনীতিবিদরা। এবং বৃষ্টির অজুহাতে ফের ঊর্ধ্বমুখী নিত্যবাজার, বেড়েছে মাছ, মুরগি, সবজি ও ডিমের দাম। চালের উচ্চ মূল্যের বিপাকে নিম্ন আয়ের মানুষ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।